আমি কিছু ফুটেজ দেখেছি, আমি কাউকে দায়ী করছি যে জোর জবরদস্তি গেট ভেঙে দেওয়া হচ্ছে। আন্দোলন করার অধিকার সবার আছে, কিন্তু কোনোভাবে আন্দোলন যেন হিংস্র না হয়। যে ওনার চোখের চিকিৎসা দরকার, রক্তাক্ত হয়েছে, হাত ভেঙেছে, পা ভেঙেছে, মাথা ভেঙেছে তৃণমূল দলের নেতাদের জন্য, যাদের চাকরি চুরি হয়ে গেছে টাকার বিনিময়ে। অভিষেক বাবুরা বা তার বন্ধু বান্ধবেরা, তাদেরই দলের লোকজন তো টাকাটা চুরি করেছে। সেই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো কথা বলেননি, এড়িয়ে গেছেন, কারণ তিনি জানেন তার দলই চোর এবং তার দলের তৈরি সরকার যোগ্যদের সঙ্গে অযোগ্যদের পয়সার বিনিময় মিশিয়ে দিয়েছে। আমার মনে হয় যে উনি স্বাস্থ্যসাথী কার্ডে আরেকবার যদি চিকিৎসা করান আর নিজের পিসিমণিকে অপমান না করে আমেরিকায় গিয়ে বিরাট খরচ করে চোখের চিকিৎসার যদি ভালোই হতো, তাহলে তিনি দেখতেন যে হিংসা কারা করেছে। উনি শিক্ষকদের হিংসা করেছে ইনডিরেক্টলি বলতে চাইলেন। যে গেট তাদের জীবনের দরজা বন্ধ করে দিয়েছে, যে বিকাশ ভবনে আজ অবধি আর ভয়েতে ব্যর্থ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পা দিতে পারছে না, ঢুকতে পারছে না লজ্জায়, তাদের পক্ষে অভিষেক বাবুর দাঁড়ানো এটা প্রমাণিত। এবং উনি যে দুর্নীতির পক্ষে রয়েছেন, পিসির পক্ষে রয়েছেন, তার দলের পক্ষে রয়েছেন, তাদের দলের তৈরি সরকারের পক্ষে রয়েছেন, কিন্তু শিক্ষকদের পক্ষে নেই, যাদের জীবন বন্ধ হয়ে গেছে। তার একটা গেটকে যে একটা মুখের সামনে বন্ধ করে দেওয়া হয়েছিল, যে কথা বলবারও শব্দ ফুরিয়ে গেছে দুর্নীতিপরায়ণ শিক্ষা দপ্তরে, সেই গেটটা ভেঙেছেন। জ্যোতি মালহোত্রা তো গুপ্তচর যতদূর জানতে পারা যাচ্ছে এখনো, কিন্তু কলকাতাতেই তো সব থেকে বড় মুক্তচরেরা রয়েছে। গুপ্তচর জ্যোতি মালহোত্রা, আর মুক্তচর তো জ্যোতি বসুর সাঙ্গপাঙ্গরা। জ্যোতি মালহোত্রা গুপ্তচর তো চিহ্নিত, তার থেকে জ্যোতি বসুদের যারা মুক্তচর তারাই তো পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে, তারাই তো পাকিস্তানের উগ্রবাদীদের সঙ্গে আলোচনা করে মিটিয়ে নিতে বলছে। এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিল, তারা যেহেতু উগ্রবাদীদের বন্ধু সম্ভবত, তাই তারা উগ্রবাদীদের সঙ্গে, যারা ভারতবর্ষের মানুষকে বারবার মারেন 30 বছর ধরে, যে পাকিস্তান পার্লামেন্ট এবং সরকারিভাবে বয়ান দিয়েছে, তাদেরকে বাঁচাবার জন্য রাস্তায় নামছেন, মিছিল করছেন, বলছে উগ্রবাদীদের সঙ্গে আলোচনা করে মিটিয়ে নিতে। তো এই ধরনের লোকজনেরা যখন ভারতবর্ষ তার নাগরিককে মারবার জন্য জঙ্গি দমনে নেমেছে, আপনারা খেয়াল করে দেখুন, ভারত যখন আক্রমণ করে পাকিস্তানকে, পাকিস্তানের জনসাধারণের উপর আক্রমণ করে না, আক্রমণ করে যতগুলো জঙ্গি ঘাঁটি রয়েছে। জ্যোতি মালহোত্রাকে দেখে ধমকাবেন না। জ্যোতি মালহোত্রা তিনি অ্যারেস্ট হয়েছেন, তার সঙ্গে সঙ্গে তার যারা মুসলমান এবং শিখ বন্ধু, যারা দেশ বিরোধী এই কাজের সঙ্গে জড়িয়ে, তারা অ্যারেস্ট হয়েছেন। তার সঙ্গে সঙ্গে গুজালা বলে আরেকজন মুসলিম মহিলা অ্যারেস্ট হয়েছেন, যিনি এই গুপ্তচর বৃত্তি কাজ, এবং তার একজন সঙ্গী আছে, আমি তার নামটা ভুলে যাচ্ছি, আমি মানে মনে পড়ছে না নামটা, ইয়ামিন বোধহয় সম্ভবত তার নাম, তিনি অ্যারেস্ট হয়েছেন। তো এটা তো স্পষ্ট যে যারা টাকার জন্য এই সমস্ত কাজে জড়িয়ে পড়ে দেশের ক্ষতি করছে, তাদের চরম শাস্তি হবে। কিন্তু এরা তো গুপ্তচর, এদের তো ধর্ম হয় না। আচ্ছা, যদি ধর্ম হয় হিন্দু, সিপিএম প্রচার করার চেষ্টা করছে এই আপনারা যে কথাটা বলছেন আর কি, এই জ্যোতি মালহোত্রার বিভিন্ন রকমের ছবি টবি তারা দিচ্ছে, একটা হিন্দু পতাকা নিয়ে রয়েছে, হিন্দু মন্দিরের সামনে যে পতাকা, তাতে কি প্রমাণিত হলো? কিন্তু তারা জ্যোতি মালহোত্রার এই ছবিটা দিচ্ছে না, একদম এই ছবিটা তারা দিচ্ছে না, যেখানে তিনি সালাম করছেন মাথায় মুসলমান ধর্মের নিয়মে যেটা করে দিতে হয়, এই ছবিটা তারা দিচ্ছে না। শুধু তাই নয়,
তারা ওনার এই ছবিটাও দিচ্ছে না, তাই না? আচ্ছা, দরকার নেই ছবিগুলোর। একজন বহুরূপী, তিনি কখন হিন্দু মন্দিরে গিয়ে হিন্দু ধর্মের একজন মানুষ হয়ে গিয়ে হিন্দু ধর্মের গৃহ পতাকা নিতে পারেন, আবার তিনি হিজাব টিজাবও পড়তে পারেন। আমি এর মধ্যে যাচ্ছি না। যদি এটাকে প্রচার করে কিছু বিফল সিপিএম, যাদের পাড়ার লোক কেন, নিজেদের বাড়ির যারা রান্নার মাসিরা রয়েছেন বা আশপাশে যারা লোকজনেরা রয়েছেন, তারা এদের ভোটে দাঁড়ালে এদের প্রতিবেশী ভোট দেয় না, তারা এসব নিয়ে আনন্দ করে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি বলবো যে এই জ্যোতি মালহোত্রারা তো চিহ্নিত, ঠিক আছে? যেমন এই হুজালনা গুজালা বলে এই যে মহিলা রয়েছেন মুসলমান ধর্মের, তিনিও জেলে রয়েছেন, পাঞ্জাবের, এনারা ধরা পড়েছেন, চিহ্নিত। কিন্তু তার থেকেও যে জ্যোতি বসুর যে ফ্ল্যাগ বেয়ারের যারা রয়েছেন, যারা পূর্ব পাকিস্তানের জন্ম দিতে চেয়েছিলেন এবং পশ্চিমবঙ্গের হিন্দুরা রাজি হয়নি বলে এই কমিউনিস্ট নেতারা, জ্যোতি বসুরা যে মুসলিম লীগকে সমর্থন করেছিলেন, সেই মুসলিম লীগের লোকজনেরা 3 দিন ধরে হিন্দুদের কেটেছিল হাজারে হাজারে। গোপাল পাঁঠার মতো যদি না লোকজনেরা মাঠে নামতেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো লোকজন, ক্যালকাটা ইউনিভার্সিটির কনিষ্ঠতম ভাইস চ্যান্সেলর, ইন্টেলেকচুয়াল একজন, জনসংঘের শুরুর সময়ের মানুষ এবং বিজেপির জন্মের সময়ের মানুষ, যাদের বাড়ি ছিল ভবানীপুরে, বাংলার বাঘ, না অনুব্রত নয়, তৃণমূলের চোর অনুব্রত নয়, সত্যিকারের বাংলার বাঘ যাকে বলা হতো স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য সন্তান, যাদের ভবানীপুরে বাড়ি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে হাওয়াই চটি না পরে বেরোলেও পৌঁছে যাওয়া যায়, তাদের বহিরাগত বলা হয়েছিল। তো তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদের বন্ধু, যারা নো ভোট টু বিজেপি বলে, এই বাম এবং অতি বাম, যাদের মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচিয়ে রেখে দেয়, যাদের আর্জি করে আমাদের বোন অভয়া বা তিলোত্তমা হত্যাকাণ্ডে কিছু বাম এবং অতি বাম রাজনৈতিক ছাত্র নেতাদের নিরপেক্ষ জুনিয়র ডাক্তার সাজিয়ে মিছিলটাকে গুলিয়ে লাট করে দেওয়া হয়, যারা ভারতবর্ষের পতাকাকেই সম্মান করতো না। এই বামেরা, এই অতি বামেরা, তারা মিছিল করতে নামে কেন? যুদ্ধ নয় শান্তি চাই, অর্থাৎ পাকিস্তানের জঙ্গিদের মেরো না, বা যে জঙ্গিরা সারা পৃথিবীতে মানুষ মারে, ইসলামিক উগ্রবাদী টেরোরিস্ট যে অর্গানাইজেশনগুলো, যাদের পাকা পাকা অফিস রয়েছে পাকিস্তানে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় যদি না চাইতেন, এত চোর কি পশ্চিমবঙ্গে জন্মাতো? চোরেরা নেতামন্ত্রী হতে পারতো? যেমন পারতো না, ঠিক তেমনই এই যত আন্তর্জাতিক উগ্রবাদী ইসলামিক জঙ্গি সংগঠন, তাদের সবার পাকা অফিস পাকিস্তানে, সেটা পাকিস্তান সরকারের সাপোর্ট ছাড়া কখনো হতো না। শুধু তাই নয়, ভারতবর্ষ প্রথম আক্রমণ করে কিন্তু এই জঙ্গি ঘাঁটিগুলোতে, এবং তারপর যে জঙ্গিরা মারা যায়, ছবি নিউজ সর্বত্র স্পষ্ট হয়ে গেছে, সেই জঙ্গিদের শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছে মৃত্যুর পরে পাকিস্তান সরকার, তাদের সেনা, তাদের পুলিশ। এইটা দেখবার পরেই ভারতবর্ষ কড়া অবস্থানে নেয় যে জঙ্গি দমন না করে সারা পৃথিবীতে ভারতবর্ষে রক্ত ঝরাচ্ছে যারা, তাদের আর রেয়াত নয়। তাই আক্রমণটা করা হয়। পুরোপুরি কি সিভিল জায়গাতে আক্রমণ করা হয়েছে? চাপ তৈরি করবার জন্য জল বন্টন বন্ধ করা হয়েছে। এটা তো হতে পারে না। ভারতবর্ষ চিরকাল বসুধৈব কুটুম্বকম বলে যাবে, আমরা চিরকালই সহিষ্ণুতা দেখাবো। ভারতবর্ষ কখনো যেচে তো যুদ্ধ করতে যায়নি, যায় না, আমরা প্রতিহত করছি। আর যখন জঙ্গি এবং জঙ্গিদের লালনকারীদের উপর চাপ তৈরি করা হচ্ছে, তখন বাম আর অতি বাম তারা মিলে মিছিলে নেমেছে। কে বলছে কিসের ভারত? কিসের ভারত? যাদবপুর মাধবপুরে দেওয়ালে কাশ্মীর মাঙ্গে আজাদি শেষ হয়ে যাবে ভাই, সাবধানে থাকুন। তাই বলছি, জ্যোতি মালহোত্রা, তার সঙ্গে উড়িষ্যার আর একজন ভদ্রমহিলা, তিনিও ইউটিউব না ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার না কি জানি না, তাঁকেও জিজ্ঞাসাবাদ চলছে। তো সেগুলো নিশ্চয়ই কড়া শাস্তি হবে। কিন্তু এরা কজন? টাকার লোভে কয়েকজন হিন্দু এই সমস্ত কাজে জড়িয়েছে, কিন্তু ক্ষমতার লোভে যে হিন্দুরা এই কাজে জড়িয়েছিল, তারাই তো পরিষ্কার, ওরা গুপ্তচর হলে এরা তো মুক্তচর।
মিছিল করছে। মনে হয় যে মুক্তচরদের বিরুদ্ধে কনসাস থাকা উচিত, যাদের নেতাদের হাতে মানুষের রক্ত লেগে রয়েছে। স্ট্যালিন লেনিনের পর কমিউনিস্ট পার্টি যার হাতে থাকে, 1 কোটি মানুষ মেরেছিলেন, কোটি কোটি মানুষ মেরেছিলেন। যে তোমরা কেন কমিউনিস্ট হবে না, কেন কমিউনিস্ট দলকে সমর্থন করবে না, গুলি, অত্যাচার। 1 কোটি মানুষ মেরেছিলেন স্ট্যালিন, যার ছবি এই বাম অতিবামদের পার্টি অফিসে ঝোলে। মাও সেতুং, যিনি 2.5 কোটির উপরে মানুষকে মেরেছিলেন। কেন কমিউনিস্টদের বিরোধিতা আপনারা করবেন? চে গুয়েভারা হাতে কি থাকতো কিউবাতে? ওটা তানপুরা। তো যাদের নেতাদের হাতে রক্ত লেগে রয়েছে, যে বিরুদ্ধাচরণ করলেই আমি মানুষ মেরেছি, তারা শান্তি মিছিল, লজ্জাও লাগে না? শুধু তাই নয়, এই জ্যোতি বসুর সময়তেই, দেশ ভাগের সময়, যখন গরিব মানুষেরা বাংলাদেশে, ধরে নিন পূর্ব পাকিস্তান ওই সময়, সেখান থেকে ইসলামিক কট্টর মানুষদের হাতে অত্যাচারিত হয়ে এপার বাংলায় পালিয়ে আসছে, যাদের মধ্যে জ্যোতি বসুরা, সুভাষ চক্রবর্তীরা, অধিকাংশ বাম নেতার বাপ মা বাংলাদেশ ছেড়েছিল অত্যাচারের ভয়েতে। যে জ্যোতি বসু 1946 সালে বলেছিলেন যে পাকিস্তান জন্মের উপরেই নাকি ভারতের ভাগ্য নির্ধারণ করবে, আমি বলছি না, তিনি বলেছিলেন। সমস্ত বামপন্থী কমিউনিস্ট তারা এটা বিশ্বাস করত। পাকিস্তানের জন্ম কমিউনিস্ট নেতাদের সাহায্য ছাড়া সম্ভব ছিল না। শুধু পশ্চিম পাকিস্তান, মানে এই বড় পাকিস্তানের জন্ম দিয়েই বামপন্থীরা খুশি হয়নি। সেই সময় তারা মনে করত যে কংগ্রেস এটি বড় লোকদের বুর্জোয়া দল, যারা দেশকে ইংরেজের হাতে বিক্রি করে দিচ্ছে। এই বামপন্থীদের চিরকালীন স্লোগান ইয়ে আজাদি ঝুটা হ্যায়, যে কারণে তারা 15ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস বলে বিশ্বাসও করে না, ভারতবর্ষের পতাকা জীবনে উত্তোলন করে না। এই বামপন্থীদের পার্টি অফিসে বা কোনো জায়গায় ভারতবর্ষের জন্য লড়াই করে প্রাণ দেওয়া, যে আত্মবলিদান দেওয়া যে সমস্ত বীরেরা রয়েছেন, তাদের ছবি নেই। এরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে তোজোর কুকুর বলতো, ঠিকই শুনছেন, তোজোর কুকুর বলতো। রামকৃষ্ণ দেবকে বলতো যে মৃগী রুগী, ঠিকই শুনছেন। বিবেকানন্দকে ভণ্ড বলতেন। এরা এই ধরনের নানান ধরনের মন্তব্য করেছেন। এবং শুধু তাই নয়, পাকিস্তানের জন্ম দেওয়ার পর 1946 সালে তারা চেয়েছিলেন শুধু ওই পাকিস্তান জন্ম নিলে হবে না, আমরা যেখানে বসে কথা বলছি, একটা পশ্চিমবঙ্গ আর একটা বাংলাদেশ, একটা রাজ্য আর একটা দেশ হয়ে গেছে, দুটোকে জুড়লে অবিভক্ত বাংলা ছিল। তারা স্বাধীনতার সময় থেকেই মুসলিম লীগকে সাপোর্ট করে গেছে, দিয়ে পাকিস্তানের জন্ম দিয়ে ক্ষান্ত হয়নি। পূর্ব পাকিস্তানের জন্ম দিতে চেয়েছে, যেটা অবিভক্ত বাংলা ছিল, মানে এই কলকাতা এবং আজকের বাংলাদেশকে জুড়লে। তাই 1946-এ যে গণহত্যা হয়েছিল, হিন্দু গণহত্যা হয়েছিল, মুসলিম লীগের অত্যাচার চলেছিল, 16ই আগস্ট গ্রেট ক্যালকাটা কিলিং বা ডিরেক্ট অ্যাকশন ডে বলে যেটা পরিচিত, যেটা কংগ্রেস এবং বাম সরকার তাদের ইতিহাস বইতে পশ্চিমবঙ্গের সিলেবাসে রাখেনি। কারণটা কি? মুসলিম লীগ পাকিস্তান মানে পশ্চিম পাকিস্তান প্রতিষ্ঠা করবার পর এই কমিউনিস্টরা, জ্যোতি বসুরা সক্রিয় সাহায্য করে যে এই পূর্ব বাংলা মানে অবিভক্ত বাংলাকে পূর্ব পাকিস্তান বানাতে হবে। তাই অবিভক্ত বাংলার নবাব বা মুখ্যমন্ত্রী হোসেন শাহ সুহরাওয়ার্দী, যিনি মুসলিম লীগ নেতা ছিলেন, ধর্মতলায় 16ই আগস্ট 1946 তিনি মুসলিম লীগের লোকজনদের ডাকেন এবং হিন্দু নাগরিক যারা পাকিস্তানে যেতে রাজি নয়, তারা ভারতেই থাকতে চায়, তাদের বিরুদ্ধে থ্রেট দেবার জনসভা করেন। মুসলিম লীগের নেতা হোসেন শাহ সুহরাওয়ার্দীর জনসভায় উপস্থিত ছিলেন মঞ্চে
এই কমিউনিস্ট জ্যোতি বসু, এবং তারপর এই সুরাবর্দির ভাষণ থেকে মুসলিম লীগের লোকজন হাতে সোড নিয়ে ঝাঁপিয়ে পড়ে বাংলার মানুষের ওপরে। হাজার হাজার হিন্দুকে জ্যান্ত কেটে কুঁচোনো হয়। কেন? তারা পাকিস্তানে যাবে না, ধর্ষিত হয়ে যাওয়ার ভয়েতে। লজ্জাও লাগে না মিথ্যা কথা বলতে। তারা এইখানে এসে নেতা হয়েছে, আবার উদ্বাস্তু নেতাও হয়েছে। ঠিক তেমনই যারা নমশূদ্র ছিলেন, যোগেন মণ্ডল এদের নেতা ছিল, যিনি বলেছিলেন, এও জ্যোতি বসুর মতো বলেছিল পাকিস্তান বিরাট বড় ব্যাপার, পাকিস্তানের জন্ম চাই, এও বলেছিল। পাকিস্তানের মন্ত্রীও হয়েছিল, বলেছিল পাকিস্তানের মতো দেশ হয় না। তারপর পরিমরি কি করে ভয়তে এমন অত্যাচার হয়েছে এখানে পালিয়ে এসেছে। এরা কারা? মরিচ ঝাঁপিতে যে যে প্রান্তিক হিন্দু মানুষেরা আশ্রয় নিয়েছিল, যাদের বলেছিল এই জ্যোতি বসুরা যে পশ্চিমবঙ্গে তাদের ফেরত আনা হবে, তাদের না এনে ঝাঁঝরা করে এই জ্যোতি বসুর পুলিশ গুলি করে মেরেছিল। মরিচ ঝাঁপি হত্যাকাণ্ড, তার হাতে রক্ত লেগে রয়েছে। বালিগঞ্জে পরিষ্কার বিজন সেতুতে সিপিআইএম এর নেতারা দিনের বেলা কেরোসিন তেল ঢেলে বোধ করি 11 জন আনন্দ মার্গীকে জ্যান্ত পুড়িয়ে মেরে দেয়। এদের হাতে রক্ত লেগে রয়েছে। একের পর এক ঘটনা। সাঁইবাড়ি, এই বামপন্থীরা ছেলেকে মেরে তার রক্ত দিয়ে মাকে ভাত খাইয়েছিল। নন্দীগ্রাম, কেশপুর, ছোট আঙারিয়া, কত বলবো, যাদের হাতে এবং চলার পথে রক্ত, যাদের নেতাদের বাঁধানো যে ছবিগুলো, তাদের হাতে রক্ত, তারা বলছে শান্তির কথা। না, তারা ভারতবর্ষের শান্তি চাইছে না। তারা চাইছে ভারতবর্ষকে যারা রক্তাক্ত করে, ভারতবর্ষের নাগরিকদের যারা রক্তাক্ত করছে, সেটা পেহেলগাঁও হোক আর মুর্শিদাবাদ হোক, তাদের মাথায় যারা জঙ্গিপনা ঢোকাচ্ছে, তাদের যাতে রক্ত ঝরে মৃত্যু না হোক, তাই ন্যাকামো করে মিছিল বার করেছে। কারা কারা ছিল সবাই আইডেন্টিফাই করে রেখে দিয়েছে। এরা দেশের বিরোধিতা করবার জন্য কোথায় আপনার জ্যোতি মালহোত্রাকে লাগবে? জ্যোতি বসুর যারা ফ্ল্যাগ বেয়ারার রয়েছে তাদের দিকে তাকান, এই বাম আর অতি বামদের। আর মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে জেতবার জন্য এদেরই কাজে লাগান। তাই এই ধরনের মিছিল দেশবিরোধী মিছিল। তো এটা দেশ অপারেশন সিঁদুর বলে তারা চাপ, এখনো যুদ্ধ তো থামেনি, স্থগিত রয়েছে। প্রত্যাঘাত, আমরা যুদ্ধ বলবো না, প্রত্যাঘাতই বলবো, স্থগিত রয়েছে। আর তারা বলছেন এটা করা যাবে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ তাদের এই মিছিলের পারমিশন দিয়ে দিচ্ছে। খেলা কি কেউ বোঝে না? আসলে এটা প্রতিদান। এই যে আরজি করে যখন অভয় এবং তিলোত্তমা হত্যাকাণ্ড হলো, এই বাম এবং অতিবাম নেতাদের নির্দেশে বাম এবং অতিবাম জুনিয়র ডাক্তাররা যে 4-5 জন বিরাট বড় নেতা এখন সমাজের হয়েছে, যাদের আমলে এই সন্দীপ ঘোষেদের দুর্নীতি চলতো, কিন্তু এরা মুখ বুঝেছিল, যাদের মুখ খোলবার জন্য নিজেদের বন্ধুর মৃতদেহ অভয় বা তিলোত্তমার দরকার পড়লো, তারা একবারও স্লোগান দিয়েছে। আমি বঙ্গ টিভির যারা দর্শক বন্ধুরা রয়েছেন, হতে পারে আপনি তৃণমূল করতে পারেন, সিপিএম করতে পারেন, বিজেপি করতে পারেন, অন্য যে কোনো দল করতে পারেন, নাই করতে পারেন, উত্তর দিন তো। পুলিশি নিষ্ক্রিয়তায় বা সহযোগিতায় এবং স্বাস্থ্য বিভাগের পরিকল্পিত পেঁচে অভয় বা তিলোত্তমার পরিকল্পিত হত্যাকাণ্ডে সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে, ভারতবর্ষের মানুষ জানে, পৃথিবীও জেনে গেছে, সবাই জানে। ইউসুফ পাঠান তিনি একবারও জেতবার পরে মানুষের এমপি হিসেবে এলাকায় এসেছেন? আসেননি। আমরা কখনো বলি না যে বহিরাগত। তৃণমূল বহিরাগত বহিরাগত বলে পশ্চিমবঙ্গের যে মানুষেরা টুপি পরতে চায় তাদের টুপি পরিয়েছে। ভারতবর্ষের নিয়মে তো যে কোনো ভারতবর্ষের মানুষ যে কোনো রাজ্যের যে কোনো সিট থেকে দাঁড়াতে পারে। তাই যখন সর্ববৃহৎ রাজনৈতিক দল বিজেপি, যারা সর্বভারতীয় দল হয়, যেমন কংগ্রেস, সিপিএম আগে ছিল, এখন তো একে একে নিবিচে দেউটি, ঠিক আছে, তারা করে কান্না কাউটি, আর কিছুই করে না, ঠিক আছে। তো সেই সময় সিপিএমের
সুরজিৎ সিং বার্নালা, হরকিষণ সিং সুরজিৎ, সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত, তারা তো হরদম আসতেন। তারা বহিরাগত কেন হবে? ঠিক তেমনই ভারতীয় জনতা পার্টি সারা পৃথিবীর সব থেকে বড় দল, ভারতবর্ষের সব থেকে বড় দল, তো তারা সর্বভারতীয় দল, তারা তাদের প্রতিনিধি পাঠায় ইলেকশন বা যে কোনো সময়তে। কিন্তু এটা পশ্চিমবঙ্গের কিছু সহজ সরল মানুষের মাথায় গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তৃণমূল। তারপর দেখতে পাওয়া গেল যে সুস্মিতা দেব, যিনি পশ্চিমবঙ্গেরই মানুষ নন, তারপর ইউসুফ পাঠান, যিনি পশ্চিমবঙ্গেরই মানুষ নন, শত্রুঘ্ন সিনহা, যিনি পশ্চিমবঙ্গেরই মানুষ নন, তাদেরকে এমপি বানিয়ে দিল ভারতীয় জনতা পার্টি একবার। বা আমরা কেউই বলেছি কি বহিরাগত না, ভারতবর্ষের যে কোনো মানুষ দাঁড়াতে পারেন, কিন্তু দাঁড়িয়ে এই শত্রুঘ্ন সিনহা বলুন, তিনি আসানসোলে আসেন না, কয়লা চুরি করে তৃণমূল দলের লোকেরা, বেচারা শত্রুঘ্ন সিনহাকে কয়লার এক কাপ চাও খাওয়ায় না। কত বড় দুঃখ। এদিকে মুর্শিদাবাদ জঙ্গি আস্তানার জায়গা হয়ে গেছে, বাংলাদেশ থেকে জামাতের প্রচুর লোকজন সেখানে থাকছে, সেখানে হিন্দু নিধন চলছে, জিতিয়ে দিয়ে চলে গেছে, অদিত চৌধুরীকে হারাবার ছিল, হারিয়ে দেওয়া হয়ে গেছে, সে আর আসছে না। তো তাদের থাকা না থাকার নাম কি? এদের অধিকাংশকেই শোনা যায় এরা একটা মোটা টাকা অফার করে, এদের জনপ্রিয়তাটাকে কাজে লাগিয়ে এদেরকে আবার ফেরত পাঠিয়ে দেয়, দিয়ে তারপর এলাকাটাকে রেগুলার তোলাবাজি এরা তোলে, এবং তার সঙ্গে সঙ্গে হিন্দু নিধন জুড়ে রয়েছে, মন্দির ভাঙা জুড়ে রয়েছে, এটা তো সবাই জানে। তো ইউসুফ পাঠান তিনি ভালো ক্রিকেটার ছিলেন, এইটুকু জায়গাতেই তাকে রেখে দিতে চাই, বাকি তার অন্যান্য আজকের কাজকর্মকে নিয়ে আলোচনা করতে চাই না। যখন বারবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং তারপর সুপ্রিম কোর্ট, তারা যখন বারবার এই রাজ্য সরকারকে, এই অভিষেক বাবুর পিসিমণির বা তার দলের যে বলা হয়েছে যে যোগ্য এবং অযোগ্যের তালিকা দিন, না হলে বাছাই করা যাচ্ছে না যে কারা প্রকৃত শিক্ষক, যেহেতু অভিষেক বাবু এবং তার পিসিমণির যে দল, তারাই টাকা নিয়ে অযোগ্যদের যোগ্যদের সঙ্গে মিশিয়ে দিয়েছে, তাই তিনি মুখ বন্ধ রেখে দিয়েছেন এতদিন ধরে, তাই না? এবং তাই তিনি খুব অদ্ভুত রকমভাবে যখন পশ্চিমবঙ্গের মানুষ দেখছে যে বারবার এই শিক্ষকেরা স্কুলে না গিয়ে রাস্তায়, যারা যোগ্য তারা বিপদে পড়ছেন, যে অযোগ্যদের টাকা তৃণমূল খেয়ে তাদের চাকরি রেখে দেওয়ার চেষ্টা করে সুপার নিউমারিক বা বিভিন্ন রকমভাবে বাঁচিয়ে রাখবার চেষ্টা করছেন অযোগ্যদের। তো এই বিষয়ে অভিষেকবাবু চুপ ছিলেন কেন? এই বিষয়ে তিনি, তার পিসিমণি, তার দল সবাই তো যারা সাদা খাতা দিয়ে তৃণমূলকে পয়সা দিয়ে চাকরি পেয়েছেন তাদের বাঁচাবার চেষ্টা করে গেছেন। জানি না, আমি দ্রুত ওনার সম্পূর্ণ আরোগ্য কামনা করি। উনি ভুল দেখছেন, আসলে তৃণমূলের গুন্ডা, তৃণমূলের কাউন্সিলর অসব্যসাচীবাবু এবং তারপর তৃণমূলের পুলিশ মেরে ফাটিয়ে রক্তাক্ত করেছে, বর্বরতা এবং হিংসায় শিক্ষকদের রক্তগঙ্গায় স্নান করিয়েছেন। মুখ্যমন্ত্রী আজকে অনেকগুলো কথা বলেছে। প্রথম যে কথাটা সেটা বলছে তিনি মানে যারা চাকরিহারা রয়েছে তারা আন্দোলন করছে, ঠিক আছে, আন্দোলন তিনি মানছেন, কিন্তু কোথাও একটা লক্ষণ রেখা থাকা উচিত, মুখ্যমন্ত্রী বলছেন। ঠিকই বলেছেন। সত্যি লক্ষণ রেখাটা বড্ড ছোট করে রেখে দিয়েছেন চাকরিহারা শিক্ষকেরা। তাদের এই লক্ষণ রেখাটাকে বিকাশ ভবনের সামনে থেকে তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার মর্যাদা রেখে তৃণমূলের পার্টি অফিসগুলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বা নবান্ন বা তৃণমূলের ওই আমাদের যেটা ছোট রোহিঙ্গা কলোনি, গুলশান কলোনি যেটার নাম, তার সামনে যে তৃণমূলের পার্টি অফিস, ওইখানে গিয়ে পুরোটা তাণ্ডব করাটা উচিত। উনি বোধহয় সেটা বুঝতে পেরেছেন। আমি ওনার বক্তব্য শুনেছি, আমার একদমই খারাপ লাগেনি মুখ্যমন্ত্রীর বক্তব্য, কারণ চিরকালীন যে আন্তরিকতা নিয়ে উনি মিথ্যে কথা বলেন, ওনার কথার মধ্যে আজও সেই আন্তরিক মিথ্যেটাই ছিল। কেন জানি না, গরু পাচার করতে করতে তৃণমূলের মনে হয়
পশ্চিমবঙ্গের সব মানুষ গরু। তারা যা বোঝাবার চেষ্টা করছেন, যে মিথ্যে বলার চেষ্টা করছেন, সবাই গরুর মতো বুদ্ধি নিয়ে মেনে নেবেন তাদের মিথ্যে কথা। উনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যোগ্যদেরকে ডেকেছিলেন। আই রিপিট, সবার মনে আছে, চাকরিহারা যোগ্যদের ডেকেছিলেন উনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তার মানে কারা কারা যোগ্য সেই লিস্ট ওনার কাছে আছে। কিন্তু বারবার বছরের পর বছর ধরে সম্মানীয় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট ওই লিস্ট চাওয়া সত্ত্বেও তারা বলেছে যে লিস্ট নেই, লিস্ট হারিয়ে গেছে। যে আন্তরিকতা নিয়ে তৃণমূল দলের নেত্রী দুর্ভাগ্যজনকভাবে, যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি অত্যন্ত আন্তরিকতা নিয়ে আবার মিথ্যে কথা বললেন।